চট্টগ্রামের রেল ব্রিজ ভেঙে দুর্ঘটনার পর দুইটি ওয়াগনের ৫৫,০০০ লিটার তেল ছড়িয়ে পড়েছে পানিতে। মাছ ও জীববৈচিত্র্য চরম হুমকির মুখে। লালমনিরহাটের কাকিনা স্টেশনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুজন বরখাস্ত। স্টেশনে ভাঙচুর, আহত ৩০ জনকে হাসপাতালে ভর্তি। এবং নজরদারির কারণে প্রথমবারের মতো ফরমালিন মুক্ত হওয়ায় কদর বাড়ছে রাজশাহীর আমের। ৬৫০ কোটি টাকারও বেশি ব্যবসা হবে দাবি ফল গবেষকদের। বাংলা সময়ের সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি রঞ্জন শুভ্র। চট্টগ্রামের বোয়ালখালীতে ব্রিজ ভেঙে তেলবাহী ওয়াগন খালে পড়ে যাওয়ার পর কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রায় ২০ কিলোমিটার পর্যন্ত খাল এবং কর্ণফুলী নদীর পানি দূষিত হয়ে পড়েছে। দুইটি ওয়াগনের ৫৫,০০০ লিটার তেল ছড়িয়ে পড়ছে পানিতে। ফলে মৎস্য সম্পদের ক্ষতিসহ মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় পরিবেশ অধিদপ্তরও কিছু করতে পারছে না। আর এখন পর্যন্ত দুর্ঘটনা কবলিত ওয়াগন উদ্ধারের কোনো ব্যবস্থা না নিয়ে একটি মাত্র পাম্পের মাধ্যমে তেল অপসারণের কাজ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। নূর জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। শুক্রবার দুপুরের এই দুর্ঘটনার পর দুটি ওয়াগনে থাকা অন্তত ৫৫,০০০ লিটার ফার্নেস অয়েল বিভিন্ন খাল হয়ে মিশছে কর্ণফুলী নদীতে। শনিবার সকাল থেকে স্থানীয় লোকজন বিক্রির জন্য কিছু তেল সংগ্রহ করলেও তা ছিল যৎসামান্য। মৎস্য ক্ষতি হয়েছে, আর দ্বিতীয় ক্ষতি হয়েছে আমার ওই ফসলের ক্ষেতের অনেকগুলা পুকুর আছে যেগুলা সংযোগ আছে, ওখানে যারা ব্যবহার করতেছে এই তেলের কারণে ওখানে তো অনেক সমস্যা দেখা দিচ্ছে। ভেন্ডি খেতি, শশা খেতি, কচু খেতি সব নষ্ট হয়ে যেতে আছে এই তেলে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ পর্যন্ত বিভিন্ন খাল হয়ে কর্ণফুলী নদীর বিস্তীর্ণ এলাকায় পরিবেশের জন্য ক্ষতিকর ফার্নেস অয়েল ছড়িয়ে পড়ছে, কিন্তু যন্ত্রপাতির অভাবে তারাও তেমন কোনো ব্যবস্থা নিতে পারছে না। প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে খাল এবং তার আশেপাশে এলাকা এই তেল নিঃসরণের ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে। পরিবেশ অধিদপ্তর তরফ থেকে এই পরিবেশের ক্ষতির যে কারণ ঘটেছে এই বিষয়ে আইনে নির্ধারিত বিষয়ে আমরা পদক্ষেপ নেব। গত ১০ বছর আগে থেকেই ঝুঁকির মধ্যে ছিল চট্টগ্রাম ২০০০ রেল রুটের বোয়ালখালী অংশের এই ২৪ নম্বর সেতুটি, কিন্তু তারপরেও এই সেতুর উপর দিয়ে চলত যাত্রীবাহী এবং তেলবাহী ট্রেন। দুর্ঘটনায় কিছুটা টনক নড়েছে রেলওয়ের। প্রাথমিক কাজ হলো যেটা সরে আছে যে ট্যাঙ্ক ওয়াগন দুটোগুলো, এটাকে রিরেল করে এটাকে আমরা আবার নিয়ে যাব। তারপর আমরা নতুন করে ব্রিজের উপর দিয়ে রেল রোড করে ক্রেনটাকে নদীর ওপারে নিয়ে যাব, ওখানে গিয়ে ওখান থেকে আমরা উদ্ধার করব। শুক্রবার দুপুরে ২০০০ পিকিং বিদ্যুৎ কেন্দ্রের জন্য চট্টগ্রাম থেকে ফার্নেস অয়েল নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। সেতু ভেঙে ট্রেনের ইঞ্জিন সহ ৩টি ওয়াগন খালে পড়ে যায়। গত ১.৫ বছর আগেও এ রুটের বোয়ালখালী অংশে তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়ে কর্ণফুলী নদীতে ব্যাপক ফার্নেস অয়েল ছড়িয়ে পড়েছিল। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। লালমনিরহাটের কাকিনা স্টেশনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশন মাস্টার সহ দুজনকে বরখাস্ত করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সকালে লালমনিরহাট বুড়িমারি রুটে কালীগঞ্জ উপজেলার কাকিনা স্টেশনে ক্রসিং এর সময় লালমনিরহাটগামী যাত্রীবাহী একটি লোকাল ট্রেনের সঙ্গে বুড়িমারিগামী একটি কমিউটার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামতে গিয়ে অন্তত ৩০ জন আহত হন। এক পর্যায়ে স্টেশনে ভাঙচুর করে বিক্ষোভধরা। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিভাগীয় ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট মুস্তাফিজুর রহমানকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে ২ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে দায়িত্ব অবহেলার জন্য কাকিনা স্টেশন মাস্টার আসির উদ্দিন সহ দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাটগ্রাম থেকে বুড়িমারির যে ট্রেনটা ৮টা ট্রেনটা আছে ২ নম্বরে দাঁড়াইছে। যাওয়ার পরে প্রায় ২০ মিনিট পর কলেজ ট্রেন লালমিরতে ঢুকছে, ওটাও আছে ২ নম্বরে। আর ইঞ্জিন ধাক্কা খাওয়ার পরে মানুষ কিছু হাত পাওয়া ভাঙছে, কবর টবর ভাঙছে, মাথাও ফাটছে। সবচেয়ে সিরিয়াস দুর্ঘটনা ঘটছে দুজন বয়স্ক লোক, তারা খুবই প্রায় ৮০ থেকে ৮৫ বছর বয়স হবে। তারা বেশ কিছুক্ষণ এই আমাদের স্টেশনের পাশেই ছিল, পরে আর কি লোকজন ধরাধরি করে তাদেরকে হাসপাতালে করানো হয়। এটা হালকা লেগে মানে আমাদের বিশেষ করে ৬৫ নাম্বার যে বুড়িমারি কমিউটার ট্রেন, ওটার এলএম এটা সতর্কতার সহিত ঢুকে
সে ফুল ব্রেকওয়ার্ম যে ব্রেকিং ডিস্টেন্স ওটাকে করে হালকা লেগেছে। প্রাথমিকভাবে যারা দায়ী তাদের 2 জনকে আমরা সাময়িকভাবে মিয়ানমার থেকে দ্বিতীয় দফায় ফেরত আনা 37 বাংলাদেশের মধ্যে নাবালক 4 জনকে রেড ক্রিসেন্টের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। অন্য 33 জনকে নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নাবালক 4 জনকে রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনায় পরিবারের কাছে পৌঁছে দেওয়ার এ নির্দেশ দেন। এছাড়া নিজ জিম্মায় ছেড়ে দেওয়া ব্যক্তিদের বাড়ি পৌঁছাতে সহযোগিতা করবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। পুলিশ জানায় মানব পাচারের জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গতকাল কক্সবাজারের ঘুমধুম সীমান্ত দিয়ে দ্বিতীয় দফায় 37 বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে হস্তান্তর করে মিয়ানমার। টাকা কাজ দিবে, কাজের কথা নিয়ে এক মাইকো তুলে দিছে, ডালার কাছে বেচা দিছে। নিবিড়ে নিয়ে এলো, নিয়ে সবার ওখানে বার্মা ছিলাম আমরা 1 মাস পর বাংলাদেশে আমরা ফিরে এলাম। মোটামুটি শরীর খুবই সুস্থ, সব দিকে ভালো আছি। দেশে যাওয়ার বাচ্চা এখন খুবই খুশি আমরা। আমাদের 37 জনের ভিতর 4 জন ছিল মাইনর, তাদেরকে আমরা রেড ক্রিসেন্ট এবং IOM 2 জনের সহায়তা দিচ্ছি এবং বাদবাকি তাদের নিজ জিম্মায় তাদের স্ব ডিস্ট্রিক্টে ফেরত পাঠানো হচ্ছে। জিজ্ঞাসাবাদের যে নামগুলো আসছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট জেলাতে আমরা থানাতে আমরা কপি পাঠাবো এবং তাদের বিরুদ্ধে মামলা রুজু হবে। শরীয়তপুরে মানব পাচারের অভিযোগে আব্দুর রহিম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে নড়িয়া উপজেলার জবসা গ্রাম থেকে রহিমকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় আব্দুর রহিমের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ রয়েছে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া মানব পাচারকারীর তালিকায় তার নাম রয়েছে। তবে স্থানীয়দের দাবি রহিম কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। রহিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ করা হয়েছে। বাংলা সময় আরো থাকছে। জয়পুরহাটের 5 বিবিতে দাম্পত্য কলহে শ্বশুর বাড়িতে নিজ সন্তান সহ 4 জনকে কুপিয়ে নির্মমভাবে হত্যা, দায় স্বীকার জামাইয়ের, স্ত্রী গুরুতর আহত। চট্টগ্রামে রকমারি ইফতার সামগ্রীর দোকানগুলোতে জমে উঠেছে বেচাকেনা। বাহারি রঙের ইফতার কিনতে দোকানে দোকানে ভিড় করছেন ক্রেতারা। দর্শক, এই মুহূর্তে নগরীর জিএসসি মোড়ে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিপি, আপনি জানেন যে আর আধা ঘন্টা পরে আসলে চট্টগ্রামে ইফতার শুরু হবে। তো এখন কিন্তু শেষ মুহূর্তের কেনাকাটা চলছে এবং ক্রেতারা আসছে। তবে এখানে যে ইফতার সামগ্রী নিয়ে দোকানিরা ইফতার সাজিয়েছিলেন সে আমরা দেখেছি যে দুপুর আসলে 3টে থেকে আসলে এই যে দোকানগুলো আছে সেখানে বেচা কিনা চলছে। এবং আপনি জানেন যে চট্টগ্রামে ঐতিহ্যবাহী কিছু ইফতার সামগ্রী পাওয়া যায় এবং সাধারণ যে ইফতারগুলো আছে ছোলা, পেঁয়াজু, বেগুনি, এই সাধারণ ইফতারির বাইরেও কিন্তু ঐতিহ্যবাহী ইফতারি যেমন জিলাপি, শাহী জিলাপি সহ বিভিন্ন ধরনের ইফতারি কিন্তু এখানে পাওয়া যায়। এবং আমি দেখতে পাচ্ছি যে ইফতারি যেহেতু আধা ঘন্টা বাকি, তো এই কারণে এই দোকানটার সামনে, যেটার সামনে আমরা দাঁড়িয়ে আছি, সেই দোকান থেকে কিন্তু অনেক বেশি ভিড় জিলাপি কেনার জন্য, যেহেতু এই দোকানে জিলাপি একটা খ্যাতি আছে। তবে এই বাইরেও কিন্তু আমরা দেখেছি যে চট্টগ্রামের যে ঐতিহ্য সেটা হচ্ছে যে মেজবানির মাংস এবং অন্যান্য ধরনের মাংস যে আইটেমগুলো সেগুলো কিন্তু বেশ চলছে। এর মধ্যে চিকেন টিক্কা, চিকেন কাবাব সহ, রেশমি কাবাব সহ বিভিন্ন ধরনের মাংস জাতীয় যে ইফতারি সেগুলো বেশ ভালো বেচা কেনা হয়েছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছে। এর বাইরেও আপনি জানেন যে যেহেতু গরমের মধ্যে এই রোজাটা চলছে এবং এই কারণে আমরা দেখেছি যে পানীয় জাতীয় যেসব ইফতারিগুলো আছে, বিশেষ করে লাচ্ছি, ফালুদা এবং বিভিন্ন ধরনের যে জুস আইটেমগুলো সেগুলো কিন্তু বেশ জমজমাটভাবে বিক্রি হয়েছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছে। তবে আপনি জানেন যে ছুটির দিন এবং শেষ মুহূর্তের ইফতারি কেনাকাটা এবং সবাই পরিবার পরিজনের সাথে ইফতারি করবে এমনটাই ভাবে ছুটছে। তো অর্থাৎ এই ছিল আমার কাছে চট্টগ্রামের ইফতারি বাজারের সর্বশেষ। চট্টগ্রামের জিএসসি মোড় থেকে সহকর্মী ফেরদৌস লিপি জানাচ্ছিলেন রকমারি ইফতারি বাজারের খবরাখবর। রমজানে ভেজাল পণ্যের পাশাপাশি ন্যায্য মূল্যে পণ্য কেনা বেচার জন্য বাজার মনিটরিংয়ে নেমেছে সিলেটের প্রশাসন। দুপুরে নগরের জিন্দা বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে বিএসটিআই ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। এ সময় বেশ কয়েকটি সুপার শপে পণ্যের দাম ও মান পর্যবেক্ষণ করা হয়। এই অভিযানকে স্বাগত জানিয়ে ভেজাল পণ্য রোধে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন নগরবাসী। জয়পুরহাটের 5 বিবি উপজেলায় শ্বশুর বাড়িতে 4 জনকে কুপিয়ে নির্মমভাবে হত্যার অভিযোগে জামাতাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন অভিযুক্তের স্ত্রী। ভোর 4:30টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। এদিকে ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।
আমাদের হিলি ও জয়পুরহাট প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুলিশ জানায় পাঁচবিবি উপজেলার ভীমপুর গ্রামের সিলভিয়ার সঙ্গে 7 বছর আগে বিয়ে হয় সুমন হেমব্রমের। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। এরই জের ধরে শনিবার ভোরে ধারালো অস্ত্র দিয়ে 5 বছরের শিশু সন্তান সানি, শাশুড়ি শ্যালিকা ও ফুফা শ্বশুরকে গলা কেটে হত্যা করে সুমন। এ সময় স্ত্রীকে গুরুতর আহত করে সে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যার পর এলাকাবাসী সুমনকে আটক করে পুলিশে সোপর্দ করলে হত্যার দায় স্বীকার করে সে। বলে সে স্বীকার করেছে যে এই কাজটি তার বক্তব্য এবং সে দিচ্ছে যে তার পূর্ব শত্রুতা আছে বা তাদের পারিবারিক সমস্যা আছে, কিন্তু বিষয়টা খতিয়ে দেখতে হবে। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। এই ঘটনায় পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সময় সংবাদ, জয়পুরহাট। ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি ক্লিনিকে ভাঙচুর করেছে রোগীর স্বজনরা। ভোররাতে শহরের লোকনাথ ট্যাঙ্কের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় পেটে ব্যথা নিয়ে ওই ক্লিনিকে ভর্তি হন নাসির মিয়া। গতরাতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের সার্জারি বিভাগের একজন চিকিৎসক ওই রোগীর কিডনির পাথর অপসারণে অস্ত্রোপচার করেন। অপারেশনের পরেই নাসির মিয়ার মৃত্যু হয়। পরে ভুল চিকিৎসার কারণে নাসির মিয়ার মৃত্যু হয়েছে এমন অভিযোগ করে ক্লিনিকটিতে হামলা চালায় রোগীর স্বজনরা। এ সময় ক্লিনিকটির মূল্যবান যন্ত্রপাতি ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় রোগীর স্বজনদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। নোয়াখালীতে বিকাশের 2 কর্মীকে পিটিয়ে 18 লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। দুপুরে শহরের ধর্মপুর এলাকায় এই ঘটনা ঘটে। আহত 2 জনকে নোয়াখালী প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, দত্তেরহাট এলাকায় এএস ক্যানেশন নামে একটি বিকাশ এজেন্টের অফিস থেকে রুহুল আমিন লিটন ও সালাউদ্দিন আসিফ নামে 2 কর্মচারী 18 লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে শহরের উদ্দেশ্যে রওনা দেন। তারা সোনাপুর মিয়ার হাট সড়কের ধর্মপুর এলাকায় পৌঁছালে তাদের গতিরোধ করে ছিনতাইকারীরা। এ সময় তাদের বেধড়ক মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। পরে লিটন ও আসিফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। মৌসুমের শুরুতে কম থাকলেও রাজশাহীতে আস্তে আস্তে বাড়তে শুরু করেছে গ্রীষ্মকালীন ফল আমের দাম। এই প্রথমবারের মতো জেলা প্রশাসনের নজরদারির কারণে ফরমালিন মুক্ত হওয়ায় এখানকার আমের কদর বেশি। আর সুস্বাদু এ ফলকে ঘিরে এই অঞ্চলে 650 কোটি টাকারও বেশি ব্যবসা হবে বলে আশা করছেন ফল গবেষকরা। হাবিবুর রহমান পাপ্পু ও আব্দুল সালামের তোলা ছবিতে আরো জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রাজশাহী অঞ্চলের হাটবাজার, ফুটপাত, এমনকি রাস্তার অনেকাংশ আমে সয়লাভ। আমের জনপদে এবার প্রশাসনের বাড়তি নজরদারি থাকায় কেউ অপরিপক্ক আমকে কীটনাশক দিয়ে পাকাতে পারেনি, আবার কেউ পারেনি ফরমালিন দিয়ে আমকে দিনের পর দিন সতেজ রাখতে। তাই খিরসাপাত, ল্যাংড়া, গোপালভোগ, রানীভোগ সহ কম বেশি সব আমই একসাথে বাজারে উঠতে শুরু করেছে। এতে মৌসুমের শুরুতে বাজারে আমের দাম কিছুটা কম থাকলেও বর্তমানে মন প্রতি বেড়েছে 4 থেকে 500 টাকা, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। সব আম একসঙ্গে পেকে যাওয়ার কারণে আমের দাম অনেকটা কম। এখন 1200 থেকে 1400 টাকা আমের বাজার। রূপালী আমটা ফজলির সাথে সাথে বাড়াবে আর কি। এখন আপাতত ন্যাংরা এবং হিমসাগর আমটাই চলছে বেশি। দাম যেমনই হোক, সুস্বাদু মৌসুমি এই ফল কিনতে ভিড় করছেন ক্রেতারা। এবার মনে হচ্ছে ফরমালিনের ব্যবহারটা কম আছে। দাম খুবই ভালো, মেডিসিন মারা নাই। খাওয়ার জন্য 2 কেজি করে নিলাম, আবার ফুরিয়ে যায়, নিয়ে যায়। এবার আমকে ঘিরে এই অঞ্চলে 650 কোটি টাকারও বেশি ব্যবসা হবে বলে জানান এই ফল গবেষক। সেই সাথে আরো অন্যান্য বিষয় আসলে জড়িত আছে, যেমন আমাদের অনেক শ্রমিক কস্ট আছে, তারপরে এর সাথে আমাদের কি বলে কুরিয়ার সার্ভিসগুলো জড়িত আছে, বা আরো প্যাকেটিং এর বিষয় আছে। সবকিছু মিলে প্রায় 1000 কোটি টাকার মতো ট্রানজাকশন হয় এই আমের মৌসুমে আমকে ঘিরে। অন্যদিকে ফরমালিন মুক্ত আম ভোক্তাদের কাছে পৌঁছে দিতে নিয়মিত বাজার মনিটরিং করার কথা জানায় জেলা প্রশাসক। মোবাইল কোর্ট যেখানে যাচ্ছে সেখানে কিন্তু আম এর সাথে যত রকমের ফলমূল আছে সবগুলি আমরা টেস্ট করতেছি টাইট্রেশন মেথডে, যাতে এদের মধ্যে কোনো ধরনের কেমিক্যাল, খালি ফরমালিন না, অন্য কেমিক্যাল থাকলেও কিন্তু কার্বাইড থাকলেও কিন্তু ধরা পড়বে। বর্তমানে প্রতিমন গোপালভোগ 2400, খিরসাপাত 1800, ল্যাংড়া 1600 ও রানীভোগ আম বিক্রি হচ্ছে 1400 টাকায়। সপ্তাহখানিক পর গাছপাকা ফজলি আমও বাজারে চলে আসবে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।
ঈদকে সামনে রেখে নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জ বিআইডব্লিউটি এর কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় পুলিশ, বিআইডব্লিউটি, লঞ্চ মালিক সমিতি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় লঞ্চ মালিকরা নৌপথের কয়েকটি স্পটে চাঁদাবাজির অভিযোগ এনে তাদের আইনের আওতায় আনার দাবি জানান। এছাড়া শীতলক্ষ্যা নদীর মাঝখানে জাহাজ নোঙর করে নৌযান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করারও অনুরোধ জানান তারা। সভায় নৌ পুলিশ সুপার বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। বর্ষা মৌসুমে ঝালকাঠিতে জমে উঠেছে মাছ ধরার চাইয়ের হাট। শহরের টাউন হল চত্বর, লঞ্চছিটির সাতপাকিয়া, রাজপুরের বাঘরি এবং কাঠালিয়া হাট সহ প্রত্যন্ত অঞ্চলেও বসে চাইয়ের হাট। বৈশাখ থেকে শ্রাবণ এই 4 মাস সপ্তাহে 2 দিন করে হাট বসে। তবে এবছর আষাঢ় শ্রাবণ এই 2 মাস চলবে চাইয়ের বেচাকেনা। বাঁশ ও সুতোর চমৎকার গাঁথুনিতে তৈরি হয় মাছ ধরার চাই। ঝালকাঠির অন্তত 25টি গ্রামের মানুষ এখন ব্যস্ত চাই তৈরিতে। প্রতি বছর মাছ ধরার এই ফাঁদ তৈরি করে এই অঞ্চলের হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করেন। তবে এবছর বাঁশের দাম বাড়তি হওয়ায় লাভের পরিমাণ কম বলে জানান এর সংশ্লিষ্টরা। ঝালকাঠির হাটবার 2 দিন। এখানে বর্ষার সিজনে চাই বুসনে এইগুলো কেনা বেচা হয়। মৌসুমে কেনা বেচা করি, মোটামুটি আমাদের কোনো সংসারের জন্য আয়ের পথ দেওয়া হয়। এই 2-3 মাস আমাদের চলে। তা নিজেরা তো হাতে গায়ে মাল বানাই, তো বেশি কম লস লাভ নিজে করি, কারণ মাল তো কিনতে বেশি না। 200 টাকা হয়েছে নর্মাল বাজার, আর উপরে আছে 280 টাকা। এবছর কেনা বেচা কেবল শুরু। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামের রেল ব্রিজ ভেঙে দুর্ঘটনার পর 2টি ওয়াগনের 55,000 লিটার তেল ছড়িয়ে পড়েছে পানিতে। মাছ ও জীববৈচিত্র্য চরম হুমকির মুখে। লালমনিরহাটের কাকিনা স্টেশনে 2টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় 2 জন বরখাস্ত। স্টেশনে ভাঙচুর, আহত 30 জনকে হাসপাতালে ভর্তি। এবং নজরদারির কারণে প্রথমবারের মতো ফরমালিন মুক্ত হওয়ায় কদর বাড়ছে রাজশাহীর আমের। 650 কোটি টাকারও বেশি ব্যবসা হবে, দাবি ফল গবেষকদের। দর্শক, এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।